হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আলোচনা করব একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ পুষ্টিতে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড। এর আগে যে সমস্ত অধ্যায়গুলি আলোচনা করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, তোমরা অবশ্যই সমস্ত ভিডিওগুলি দেখো। প্রত্যেকটি চ্যাপ্টার পরপর আলোচনা করা হচ্ছে, আর এইভাবেই তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি কমপ্লিট করব। তোমরা প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখবে, কোনো ভিডিও মিস করবে না। এক একটি অধ্যায় আলোচনা করছি এবং তার পরবর্তী ভিডিওতে সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউগুলি বাছাই করে তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। অতএব তোমরা বুঝতেই পারছো, তোমরা যেমনভাবে টিউশনে পড়ো, টিউশনে যেমনভাবে সিলেবাস কমপ্লিট করা হয়, ঠিক সেই রকমভাবেই চেষ্টা করব সিলেবাসটি শেষ করার। আর বাকি থাকলো লং কোয়েশ্চেন। তো লং কোয়েশ্চেনের নোটস যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিচে দেওয়া নাম্বারে। যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। আজকের অধ্যায় হচ্ছে পুষ্টিতে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রথমে জেনে নিই প্রোটিন সম্পর্কে। প্রোটিন হলো এক ধরনের নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, যার মধ্যে নাইট্রোজেন ছাড়াও কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। কিছু কিছু প্রোটিনে আবার সালফার ও ফসফরাসও থাকে। মানবদেহের ক্ষেত্রে প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। প্রোটিন মানবদেহের ক্ষয়পূরণ, উৎসেচক ও হরমোন উৎপাদন এবং শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে। আর অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের সাংগঠনিক একক, তাই অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিনের গঠনগত একক। অর্থাৎ প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। এখন দেখে নেওয়া যাক প্রোটিনের সংজ্ঞাটি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সহযোগে গঠিত অনেকগুলি অ্যামিনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে জটিল জৈব যৌগ গঠন করে তাকে প্রোটিন বলে। এখন দেখে নাও প্রোটিনের উৎসগুলি। প্রোটিনের উৎকৃষ্ট উৎসগুলি হলো মাছ, মাংস, ডিম, ছানা, পনির প্রভৃতি। এগুলি হচ্ছে প্রাণীজ উৎস। আর সয়াবিন, ডাল, গম ইত্যাদি প্রভৃতি হচ্ছে উদ্ভিজ্জ উৎস, অর্থাৎ এইগুলি উদ্ভিদ থেকে পাওয়া যায়। প্রোটিনের সংজ্ঞা এবং উৎসগুলো ভালোভাবে পড়বে, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। এরপরে দেখে নাও প্রোটিনের রাসায়নিক প্রকৃতি। কার্বোহাইড্রেট ও ফ্যাট থেকে প্রোটিনের পার্থক্য হলো প্রোটিনে নাইট্রোজেনের উপস্থিতি, অর্থাৎ প্রোটিনে নাইট্রোজেন উপস্থিত থাকে কিন্তু কার্বোহাইড্রেট ও ফ্যাটে তা থাকে না। প্রোটিনের মৌলিক উপাদানগুলি হলো কার্বন, যেটা থাকে 54%, হাইড্রোজেন থাকে 7%, নাইট্রোজেন থাকে 16% এবং অক্সিজেন থাকে 22%। প্রোটিনের মধ্যে কখনো কখনো ফসফরাস ও সালফার থাকে। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে পেপটাইড বন্ধন দ্বারা একটি শৃঙ্খলে আবদ্ধ হয়ে প্রোটিনের অণু গঠন করে। তো এই পেপটাইডগুলি কি সেইগুলি দেখে নাও। প্রথমত হচ্ছে 2 থেকে 10টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত শৃঙ্খলকে বলা হয় পেপটাইড। আর 10-এর অধিক কিন্তু 100-এর কম অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত শৃঙ্খলকে বলা হয় পলিপেপটাইড। আর যে শৃঙ্খলে 100 কিংবা তার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে তাকে বলা হয় প্রোটিন। এই পেপটাইডগুলি তোমরা খুব ভালোভাবে পড়বে, এখান থেকে শর্ট প্রশ্ন বা সংজ্ঞা আসতে পারে। প্রোটিন থেকে আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রোটিনের ধর্ম। প্রোটিনের 2টি ধর্ম রয়েছে, প্রথমত হচ্ছে ভৌত ধর্ম এবং দ্বিতীয়ত হচ্ছে রাসায়নিক ধর্ম। প্রোটিনের ধর্ম বলতে অর্থাৎ আমরা কিভাবে শনাক্ত করব যে এটা প্রোটিন বলে, তার জন্য কিছু বৈশিষ্ট্য বা ধর্ম রয়েছে। ভৌত ধর্মের মধ্যে রয়েছে স্বাদ, গন্ধ, দ্রাব্যতা, আণবিক ওজন ইত্যাদি। এবং রাসায়নিক ধর্মের মধ্যে রয়েছে অধঃক্ষেপণ, তাপতঞ্চন, বর্ণ বিক্রিয়া, নিন হাইড্রিন বিক্রিয়া ইত্যাদি আরও কিছু বিষয় যেগুলি তোমরা বইতে পড়বে বিস্তারিত। আমি সবগুলি বিস্তারিত আলোচনা করছি না, যেগুলি ইম্পর্ট্যান্ট বিষয় শুধুমাত্র সেইগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। এরপরে দেখে নাও প্রোটিনের শ্রেণীবিভাগ।
প্রোটিনকে ভাগ করা হয় তার উৎস অনুসারে, গঠন অনুসারে এবং অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে। মূলত এই তিনটা বৈশিষ্ট্য অনুসারে প্রোটিনকে ভাগ করা হয়ে থাকে। প্রথমে দেখে নাও উৎস অনুসারে শ্রেণীবিভাগগুলি। উৎস অনুসারে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হয়, সেগুলি হচ্ছে প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, এবং উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে রয়েছে ডাল, বাদাম, সয়াবিন ইত্যাদি। তো এই দুটি ভাগ ছিল উৎস অনুসারে। এরপরে দেখো গঠন অনুসারে শ্রেণীবিভাগ। গঠন অনুসারে প্রোটিনকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে সরল প্রোটিন, দ্বিতীয়ত হচ্ছে সংযুক্ত প্রোটিন এবং তৃতীয়ত হচ্ছে লব্ধ প্রোটিন। তো সরল প্রোটিনের সংজ্ঞাটি দেখো, যেসব প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় তাদের সরল প্রোটিন বলে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন ইত্যাদি। সংযুক্ত প্রোটিন হচ্ছে সরল প্রোটিন যখন অন্য কোনো প্রোটিনবিহীন প্রস্থেটিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে সংযুক্ত প্রোটিন বা যুগ্ম প্রোটিন বলে, যেমন নিউক্লিয় প্রোটিন, ফসফোপ্রোটিন, লাইপোপ্রোটিন ইত্যাদি। 3 নাম্বার হচ্ছে লব্ধ প্রোটিন। সরল বা যুগ্ম প্রোটিনের আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন প্রোটিন জাতীয় যৌগগুলিকে বলা হয় লব্ধ প্রোটিন, যেমন প্রোটিওজ, পেপটোন, পেপটাইড ইত্যাদি। এই তিনটা ভাগ ছিল গঠন অনুসারে। পরীক্ষাতে যদি শ্রেণীবিভাগ আসে তাহলে অবশ্যই রেখাচিত্রের মাধ্যমে শ্রেণীবিভাগটি দেখাবে। বইতে দেখবে রেখাচিত্রের মাধ্যমে শ্রেণীবিভাগ করা রয়েছে। এরপরে দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে বা জৈব মূল্য অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে প্রোটিনকে তিন ভাগে ভাগ করা হয়: প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন এবং তৃতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে যেসব প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি সুষম অবস্থায় থাকে তাদের বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হলো যেসব প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি কম পরিমাণে থাকে তাদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় বাদাম, ডাল, সয়াবিন ইত্যাদি। আর তৃতীয় শ্রেণীর প্রোটিনের ক্ষেত্রে দেখো, যেসব প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি থাকে না তাদের তৃতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়, যেমন জেল, জিলাটিন ইত্যাদি। তো প্রোটিনের শ্রেণীবিভাগগুলি তোমরা ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে সংজ্ঞাও আসতে পারে, আবার শ্রেণীবিভাগটি পুরোটি আসতে পারে। তো তার জন্য তোমরা এই বিষয়টা ভালোভাবে পড়বে। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো মানবদেহে প্রোটিনের ভূমিকা বা কাজ বা গুরুত্ব। যাই আসুক না কেন কাজগুলি লিখে দেবে প্রোটিনের। মানবদেহে প্রোটিনের কাজ প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তাছাড়া পড়তে হবে তোমাদেরকে প্রোটিনের অভাবজনিত ও আধিক্যজনিত ফলগুলি, অর্থাৎ প্রোটিনের অভাবে কি সমস্যা হয় এবং অত্যাধিক প্রোটিন গ্রহণ করলে কি সমস্যা বা রোগ সৃষ্টি হয়, সেই বিষয়গুলি তোমরা খুব ভালোভাবে পড়বে। এখান থেকে তোমরা খুব ভালোভাবে যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে প্রোটিনের কাজ এবং অভাবজনিত ফলগুলি। আধিক্যজনিত ফলটা তেমনভাবে আসে না পরীক্ষাতে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও মোটামুটিভাবে দেখে রাখবে। এখান থেকে আরও পড়তে হবে প্রোটিনের পুষ্টিমূল্য ও জৈব মূল্য নির্ণয়ের কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলি তোমরা পড়বে। 1 অথবা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন সমতা বা সাম্য। নাইট্রোজেন সাম্য হচ্ছে কোনো ব্যক্তির দৈনিক নাইট্রোজেন গ্রহণ ও বর্জনের পরিমাণ সমান হলে ওই অবস্থাকে বলা হয় নাইট্রোজেন সমতা বা সাম্য। এখান থেকে সংজ্ঞাটি আসতে পারে, তোমরা দেখে রাখবে। এরপরে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে কিছু কথা বলি। অ্যামিনো বর্গ ও কার্বক্সিল বর্গ যুক্ত হয়ে যে জৈব যৌগ থেকে প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগগুলি দেখে নাও। অ্যামাইনো অ্যাসিডকে 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা হয়, সেগুলি হলো রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, পার্শ্ব শৃঙ্খল গঠনের ভিত্তিতে এবং দেহের সংশ্লেষের ভিত্তিতে। এখন এদের প্রত্যেকটি ভাগগুলি দেখে নাও।
প্রথমত হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়, যেগুলি হচ্ছে ক্ষারীয়, আম্লিক, কিটোজেনিক এবং গ্লুকোজেনিক। তো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের সংজ্ঞাটি দেখো। যেসব অ্যামাইনো অ্যাসিডে অতিরিক্ত ক্ষারীয়মূলক থাকে তাদের বলা হয় ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড, যেমন লাইসিন, আর্জিনিন ইত্যাদি। তৃতীয়ত হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। যেসব অ্যামাইনো অ্যাসিডে অতিরিক্ত আম্লিক মূলক থাকে তাদের বলা হয় আম্লিক অ্যামাইনো অ্যাসিড। উদাহরণ হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি। 3 নম্বরে রয়েছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। যেসব অ্যামাইনো অ্যাসিড কিটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কিটোন বস্তু গঠন করে তাদের বলা হয় কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। উদাহরণ হচ্ছে লিউসিন এবং আইসোলিউসিন। এরপরে দেখো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। যেসব অ্যামাইনো অ্যাসিড গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে দেহে গ্লুকোজ গঠন করে তাদের গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বা অ্যান্টি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলে, যেমন গ্লাইসিন, অ্যালানিন ইত্যাদি। তারপরে হচ্ছে পার্শ্ব শৃঙ্খল গঠনের ভিত্তিতে শ্রেণীবিভাগ। এই বিষয়টা আলোচনা করছি না, কারণ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। এটির ভাগগুলি তোমরা বইতে মোটামুটিভাবে পড়ে নেবে। এরপরে চলে আসি দেহের সংশ্লেষের ভিত্তিতে শ্রেণীবিভাগ। দেহের সংশ্লেষের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। দ্বিতীয়ত হচ্ছে অনপরিহার্য বা অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। প্রথমে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংজ্ঞাটি দেখো। যেসব অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে বিভিন্ন খাদ্যের মাধ্যমে গৃহীত হয় বা নিতে হয়, এবং দেহের পক্ষে যেগুলি অপরিহার্য অর্থাৎ দেহের মধ্যে অবশ্যই দরকার, তাদের বলা হয় অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের দেহে তৈরি হয় না, এগুলি বিভিন্ন খাদ্যের মধ্য দিয়ে আমাদেরকে সংগ্রহ করতে হয়, কারণ এইগুলি আমাদের দেহের পক্ষে খুবই দরকার। তো এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে অ্যালানিন, লাইসিন, মিথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, ভ্যালিন ইত্যাদি। এরপরে দ্বিতীয় ভাগটা হচ্ছে অনপরিহার্য বা অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এর ক্ষেত্রে অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের ঠিক বিপরীত সংজ্ঞাটি প্রযোজ্য। অর্থাৎ এই সংজ্ঞাটিতে লিখবে যেসব অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয়, অর্থাৎ খাদ্যের মধ্যে উপস্থিত থাকা আবশ্যক নয়, সেগুলিকে বলা হয় অনপরিহার্য বা অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলি দেহের মধ্যেই উৎপন্ন হয়, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলি খাদ্যের মধ্যে উপস্থিত থাকা আবশ্যক নয়, অর্থাৎ খাদ্যের মধ্যে উপস্থিত না থাকলেও কোনো সমস্যা হবে না, কারণ এইগুলি আমাদের দেহের মধ্যেই উৎপন্ন হয়। এই অ্যামাইনো অ্যাসিডের উদাহরণগুলি হচ্ছে সিস্টিন, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, সেরিন ইত্যাদি। তো এই দুটি ভাগ তোমরা খুব ভালোভাবে পড়বে, এর সংজ্ঞা এবং উদাহরণগুলি। তাছাড়া রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগগুলিও মোটামুটিভাবে দেখে রাখবে। এই অপরিহার্য ও অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে, এদের সংজ্ঞা এবং উদাহরণ। তো তার জন্য তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই দুটি ভাগ পড়ে রাখবে। তাছাড়া তোমাদেরকে পড়তে হবে অ্যামাইনো অ্যাসিডের কাজ ও অভাবজনিত ফলগুলি, কারণ এখান থেকেও প্রশ্ন হয় পরীক্ষাতে, এবং মানবদেহে প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বগুলি পড়বে। অর্থাৎ প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের আলাদা আলাদাভাবে গুরুত্ব রয়েছে, প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের আলাদা আলাদা কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলি তোমরা মোটামুটিভাবে দেখে রাখবে। সবশেষে দেখে নাও এই পরিচিতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। এখান থেকে তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলি তৈরি করতে হবে, প্রথমত হচ্ছে মানবদেহে প্রোটিনের কাজগুলি লেখো। দ্বিতীয়ত হচ্ছে মানবদেহে অ্যামাইনো অ্যাসিডের কাজগুলি লেখো। তৃতীয়ত হচ্ছে প্রোটিনের অভাবজনিত সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। চতুর্থত হচ্ছে প্রোটিনের পুষ্টিমূল্য নির্ণয়ের পদ্ধতিগুলি লেখো। পঞ্চমত হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন ও প্রাণীজ প্রোটিনের মধ্যে পার্থক্য লেখো।
এই প্রশ্নটা প্রায় আসে পরীক্ষাতে। এইগুলি ছাড়াও তোমরা প্রোটিনের শ্রেণীবিভাগগুলি মোটামুটিভাবে দেখে রাখবে, এখান থেকে শর্ট প্রশ্ন অথবা লং প্রশ্ন আসতে পারে।